হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 1 এর গ্রুপ এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 721। তোমরা সবাই জানো যে গ্রুপ এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। আমি গ্রুপের কোশ্চেনগুলো আলোচনা করছি যাতে তোমাদের রিভাইজ হয়ে যায়, আর এখান থেকে ম্যাথ রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা যাতে বুঝতে পারো। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। তাহলে দেখে নাও কোশ্চেনগুলো কি কি দিয়েছে। গ্রুপের একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। এক্সোস্ফিয়ার হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। বায়ুমণ্ডল যে স্তরগুলি হয় সেই স্তরগুলিতে কোন কোন ঘটনাগুলো ঘটে বা সেখান থেকে কি টাইপের কোশ্চেন হয় তোমরা একটু দেখে নাও। দেখো, সব থেকে নিচের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, একবারে নিচের স্তর। আর হচ্ছে সব থেকে বায়ু পাওয়া যায়। কি কি ঘটে এখানে? যে সমস্ত আবহাওয়ার পরিবর্তনগুলো হয় সমস্ত জিনিস এখানে হয়। বৃষ্টিপাত, মেঘ, বজ্রপাত সমস্ত এই স্তরে দেখা যায়, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে দেখা যায়। তারপর হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ার হচ্ছে 12 থেকে, বলতে ট্রোপোস্ফিয়ারের পর থেকে শুরু হয়, 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। বায়ু হচ্ছে কম থাকে আর ওজোন স্তর থাকে। তাহলে কোশ্চেন হয় যে ওজোন স্তর কোন স্তরে দেখা যায়? ট্রোপোস্ফিয়ারে হচ্ছে ওজোন স্তর দেখা যায়। ট্রোপোস্ফিয়ারকে হচ্ছে শান্তমণ্ডলও বলা হয়, তার কারণ এখানে বায়ু চলাচল কম হয়। আর কি, জেট বিমান চলে। আর ওজোন স্তর যেহেতু থাকে, ওজোন স্তর হচ্ছে ইউভি রশ্মি শোষণ করে। যদি কোশ্চেন হয় ইউভি রশ্মি কোন স্তর শোষণ করে, যদি ওজোন স্তর থাকে তাহলে ওজোন স্তর, যদি না থাকে ট্রোপোস্ফিয়ার দেব। তারপর চলে আসছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে বিস্তৃত কত দূর থেকে কত দূর? 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। এটা হচ্ছে সব থেকে ঠান্ডা স্তর, ঘনত্ব হচ্ছে কম হয়। এখানে যেহেতু শীতল স্তর, অতএব উল্কাপিণ্ড এসে এখানে নেমে যায়। ঠিক আছে, তাহলে এটা জ্বলে যায় না, এখানে এসে যেহেতু এটা ছাই হয়ে যায় উল্কাপিণ্ড। যেহেতু মেসোস্ফিয়ার ঠান্ডা স্তর, অতএব উল্কাপিণ্ড গুলো এসে এখানে ছাই হয়ে যায়। এটাও কোশ্চেন দেয়। তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার হচ্ছে তাপমাত্রা হচ্ছে সব থেকে বেশি, এটি হচ্ছে উষ্ণতর হচ্ছে থার্মোস্ফিয়ার। এখানে যে সমস্ত মহাকাশ স্টেশন সেগুলো থাকে। আর হচ্ছে এটাও কোশ্চেন দেয় যে অরোরা দেখা যায় কোথায়, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। বোঝা গেল? তারপর চলে আসছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে 600 কিলোমিটারের ওপরে, 600 কিলোমিটার থেকে শুরু হচ্ছে এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে সব থেকে হালকা স্তর, এটা কোশ্চেন দেয়। আর হচ্ছে কৃত্রিম উপগ্রহ এই স্থানে ঘোরে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে 5টি স্তর রয়েছে, 5টি স্তরের বৈশিষ্ট্য আর কি কি ঘটনা ঘটে ওই স্তরগুলোতে। পরের কোশ্চেন দেখো কি বলেছে। 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? পিভির ক্ষেত্রে আমরা জানি ফর্মুলা পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, আর এন সমান ডব্লিউ বাই এম আর টি হয়েছে। এখানে ডব্লিউ কি? ডব্লিউ হচ্ছে গ্যাসের ভর আর এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। ডব্লিউ দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে কত? 4 গ্রাম। এম হাইড্রোজেন, তাহলে 1 গুণিত 2 সমান হচ্ছে 2 গ্রাম। ঠিক আছে, তাহলে এন সমান আমরা পেয়ে যাবো, একবার ডিরেক্ট করে দিলাম, পিভি ইজ ইকুয়াল টু 4/2 আরটি সমান 2 আরটি। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো, দিয়েছে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 1 লিটার গ্যাসের ভর 3.17 গ্রাম। গ্যাসটির বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব সমান আমরা কি জানি? একটা সম্পর্ক জানি, এম ইকুয়াল টু হচ্ছে 2D। এম হচ্ছে গ্যাসের আণবিক ভর আর ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে ডি সমান আমরা কি পাবো? m/2। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এম, গ্যাসটির আণবিক ভর। গ্যাসটির আণবিক ভর বের করার জন্য আমাদের কি দেখতে হবে যে 22 লিটারের ভরকেই বলা হয় গ্যাসটির আণবিক ভর। এখানে 1 লিটারের ভর দেওয়া আছে, তাহলে আমরা বের করতে পারবো 22.4 লিটারের ভর।
তাহলে 22.1 লিটারের ভর হচ্ছে 3.17 গ্রাম, তাহলে 22.4 লিটারের ভর গুণিত 3.17 ইন্টু হচ্ছে 22.4 লিটার, এটা পেয়ে গেলাম এম। আর ডি বের করতে কোনো সমস্যা নাই, ডি ইকুয়াল টু হচ্ছে m/2, এম এর মান পেলাম 3.17 ইন্টু 22.4, আর নিচে থাকছে 2, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 11.2। 3.1 সাথে সঙ্গে যদি আমরা 11.2 গুণ করি তাহলে পাবো 35.504, এটা আমরা লিখি এরকম ভাবে 35.5 হয়েছে। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত। দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হয় 1/t, আর চাপ প্রসারণ গুণাঙ্কের মানও হয় 1/t। তাহলে দুটোর অনুপাত যদি আমরা করি তাহলে কি পাবো, 1/t বাই 1/t কেটে যাচ্ছে, সমান হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1, অপশন এ। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে এক ব্যক্তি লাল রঙের জামা ও সাদা বর্ণের প্যান্ট পরে আছে, নীল আলোতে জামা ও প্যান্টের রং হবে যথাক্রমে। দেখো ভালোভাবে তোমাদের জানতে হবে এই কালার রিলেটেড, যখনই কোনো বস্তুর উপর অন্য যে কোনো কালার, ধরো এরকম একটি কালার রয়েছে তার উপর অন্য একটি কালার আসছে, দুটো জিনিস মাথায় রাখবে, যে কোনটি সে প্রতিফলিত করবে আর কোনটি সে শোষণ করবে। যে বর্ণের, সাদা বর্ণের ক্ষেত্রে এক্সেপশনাল, সেটা পরে বলছি, যে বর্ণর জিনিসটি রয়েছে তার উপর যদি সেই বর্ণই পড়ে তাহলে সেটিকে সে প্রতিফলিত করবে। একই বর্ণ হলে তাহলে কি পাচ্ছি, একই বর্ণ হলে হচ্ছে প্রতিফলিত করছে। যদি আলাদা হয় ভিন্ন, তাহলে কি করবে, শোষণ করবে। বোঝা গেছে? আবার বলছি, যদি একই বর্ণ হয় তাহলে প্রতিফলিত করবে, আর যদি আলাদা বর্ণ হয় তখন সেটি শোষণ করবে, আর শোষণ করলে কালার হবে কালো। বোঝাতে পেরেছি আশা করি। আবার বলি আরেকবার, যেহেতু তোমাদের আমি দেখতে পাচ্ছি না, এমনি টিউশনিতে যেভাবে পড়াই আমি সেভাবে তোমাদের বলছি। একই বর্ণের আলো যদি পড়ে কোনো বস্তুর উপর তখন সেটি প্রতিফলিত করবে, আর ভিন্ন বর্ণের আলো যদি পড়ে, বলতে আলাদা বর্ণের আলো যদি পড়ে তখন সেটি শোষণ করবে, আর কেমন দেখাবে, কালো দেখাবে। সাদা বর্ণের ক্ষেত্রে এক্সেপশনাল, সাদা বর্ণের ক্ষেত্রে সমস্ত আলোয় সে প্রতিফলিত করে। হয়েছে? এখন দেখো কি বলেছে, লাল জামা আর সাদা প্যান্ট। তাহলে লাল জামার উপর যদি কেবলমাত্র লাল রং পড়ে তাহলে সেটি হবে প্রতিফলিত, না হলে শোষণ করবে, শোষণ করলে হয়ে যাবে কি, কালো। ঠিক আছে, এরপর যে সাদার উপর যে কোনো বর্ণই পড়লে সেটি প্রতিফলিত হবে। এখন দেখো নীল বর্ণের আলো পড়ছে, তাহলে জামার উপর যদি নীল বর্ণ পড়ে তাহলে সেটি হয়ে যাবে কি, কালো। আর প্যান্টের উপর যখন পড়ছে তখন সেটি প্রতিফলিত হবে, সেটি হবে নীল। বুঝা গেছে? তাহলে কালো আর নীল হচ্ছে অপশন সি, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি। বোঝা গেছে আশা করি? কি বললাম, একই বর্ণের আলোকে হচ্ছে প্রতিফলিত করে, আর ভিন্ন আলাদা যদি বর্ণ হয় তাহলে সেটিকে শোষণ করবে, আর শোষণ করলে সেটি হয়ে যাবে কি, কালো। দেখে নাও তাহলে, লাল জামা নীল আলো তাহলে হচ্ছে কালো, তার কারণটা কি হচ্ছে, আলো নেই তাই প্রতিফলিত, একই বর্ণের আলো নেই তার জন্য প্রতিফলিত হচ্ছে না। আর হচ্ছে সাদা প্যান্ট আর হচ্ছে নীল আলো, সাদা হচ্ছে কালার কি হবে, নীল, তার কারণ নীল হচ্ছে নীল বর্ণকে প্রতিফলিত। পরের কোশ্চেন দেখো, দেয়া আছে এ ও বি মাধ্যমের প্রতি সারাঙ্ক যথাক্রমে মিউ এ আর হচ্ছে মিউ বি হলে এটা মান বের করতে। এটা সমান কি হবে, মিউ বি বাই মিউ এ, এটা হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো, বলেছে তড়িৎ চালক বল ভি, তড়িৎ চালক বল বা বিভব প্রভেদ ফি, আর কার্য ডব্লিউ, আধান কি হলে এর মধ্যে সম্পর্ক। অনেকবার আলোচনা করেছি,
তোমরা যারা সেকেন্ড সামেটিভের ক্লাসগুলো দেখেছো তোমরা বুঝতে পারবে যে এই টাইপের কোশ্চেন আমি অনেকবার আলোচনা করেছি। সম্পর্ক হলে আমি টোটাল তোমাদের বুঝিয়ে দিতাম যে কৃতকার্য সমান হয় কিউ ইন্টু ভি। চেয়েছে কি কিউ, তাহলে কিউ সমান হচ্ছে ডব্লিউ বাই, এটাই তাহলে অ্যান্সার। অপশন দেখে নাও, ডব্লিউ বাই ভি অপশন ডি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন ডি, অপশন ডি। পরে কোশ্চেন দেখো কি বলেছে, বালচক্রের নীতি যে সূত্র মেনে চলে। বালচক্রের নীতি হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম মেনে চলে, অ্যান্সার হচ্ছে অপশন এ। এইখানে আরেকটি কোশ্চেন হয় যে বালচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। বালচক্রের ক্ষেত্রে মনে রাখবে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এখান থেকে দুটো কোশ্চেন তাহলে আমাদের হলো যে বাল্যচক্র কোন সূত্র মেনে চলে, একটা হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, আর 2 নম্বর হচ্ছে বাল্যচক্রের ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি পরমাণু দিয়েছে, সেখান থেকে একটি বলেছে বিটা কণা নির্গত হলে পাওয়া যাবে। দেখো আলফা কণা বিটা কণা তোমাদের দুটোই বলছি। এক্স একটি পরমাণু এ, উপরটা হচ্ছে পারমাণবিক ভর আর নিচেটা হচ্ছে পারমাণবিক কমাঙ্ক, এটা হচ্ছে জেড ধরো। এখান থেকে যদি একটি আলফা কণা নির্গত হয় তাহলে কি হবে, ওপরেরটা থেকে 4 বিয়োগ আর নিচেরটা থেকে 2 বিয়োগ হয়েছে, যদি একটি আলফা কণা নির্গত হয়। বোঝা গেল? এরপর বিটা কণা যদি নির্গত হয় তখন আমরা পাবো ওপর অর্থাৎ ভর সংখ্যা একই থাকছে, পারমাণবিক ক্রমাঙ্ক 1 বাড়ছে, Z+1। ঠিক আছে, এখানে দেখো কি দিয়েছে, সি 14 আর 6, এখান থেকে একটি বিটা কণা যাচ্ছে হয়েছে। তাহলে কি পারমাণবিক ভর 1 বাড়ছে, পারমাণবিক ক্রমাঙ্ক 1 বাড়ছে, কিন্তু ভর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে পাবো কি 14 একই থাকলো আর 6 বেড়ে 1 বাড়লে হচ্ছে 7 হচ্ছে, এটাই তাহলে হচ্ছে অ্যান্সার। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে 13 নম্বর শ্রেণীতে এম একটি মৌল, এই মৌলে ক্লোরাইডের সংকেত কোনটি? ক্লোরাইড বলতে কি ক্লোরিন থাকবে। পারমাণবিক ক্রমাঙ্ক গুলো তোমাদের ভালো করে জানতে হবে। এক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 17। এর যদি আমরা বিন্যাস করি তাহলে পাবো প্রথম পক্ষে 2, 8 আর 7 হয়েছে। 13 নম্বর শ্রেণীর ক্ষেত্রে যে সমস্ত মৌল থাকে তার পারমাণবিক ক্রমাঙ্ক শেষে বলতে যোজ্যতা কক্ষে 3টি ইলেকট্রন থাকে। তাহলে এই 3টি ইলেকট্রন সে দান করবে। কাকে দান করবে? ক্লোরিনকে। তাহলে কিভাবে দান করবে? দেখো 3টে আছে, এ নিতে পারবে একটা, তাহলে প্রত্যেককে দিবে একটা করে। ঠিক আছে, বন্ধন কি হবে? আয়নীয় বন্ধন। তাহলে এর সংকেত হবে সব সময় এম সি। ক্লোরিন কতগুলো হলো? 3টে ক্লোরিন। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, এম Cl3। অ্যান্সার অপশন বি। আশা করি এগুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, এই জন্যই তোমাদের আমি ডিটেলেই বলে দিচ্ছি যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। তোমরা দেখো অ্যান্সার থেকে কি পেয়ে যাবে, যে 10এর দাগের উত্তর হচ্ছে MCl3, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কিভাবে আসছে, তার জন্য আমি আলোচনা করছি। নাহলে তো তোমরা অ্যান্সার থেকে তো অ্যান্সার করে নিতে পারবে। এটার পরিবর্তে যদি অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারবে না। এখানে কি আমি বোঝাচ্ছি কি, এই যে 13 নম্বর শ্রেণী, 13 নম্বর শ্রেণীর শেষের কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে, তাহলে সেগুলো এসে ছাড়বে। যোজ্যতা কক্ষ হচ্ছে, যোজ্যতা কি? যোজ্যতা হচ্ছে যে কোনো পরমাণু যে পরিমাণ ইলেকট্রন দেয় আর বা যে পরিমাণ ইলেকট্রন নেওয়ার জন্য সে সুস্থিত হয়, সেটাই হচ্ছে। তাহলে আমাদের দেখতে হবে কি সর্ববহিস্থ কক্ষ ইলেকট্রনের সংখ্যা। বুঝা গেছে? পরের কোশ্চেন বলেছে কোন অণুটিতে একসঙ্গে আয়নীয় আর হচ্ছে সমযোজী বন্ধন উভয় বর্তমান।
অ্যান্সার হবে অপশন ডি। কেন অপশন ডি অ্যান্সার হচ্ছে, দেখো NaCN এটা ভাঙে Na প্লাস আর হচ্ছে Cl মাইনাস হয়েছে। এই Na প্লাস আর Cl মাইনাস এই দুটোর মধ্যে থাকছে আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধন। আর Cn এটার মধ্যে থাকছে সমযোজী বন্ধন, C111N সমযোজী বন্ধন থাকছে এটার মধ্যে, সমযোজী। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে NaCN। কোশ্চেন এভাবেও দেয় সমযোজী বন্ধন কার মধ্যে বর্তমান, বা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কার মধ্যে বর্তমান। পরের কোশ্চেন দেখো, বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে এনোডে 5 ml অক্সিজেন উৎপন্ন হলে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন। দুটো জিনিস হয়, একটা হচ্ছে আয়তনের অনুপাত ক্যাথোডে আর অ্যানোডে উৎপন্ন, আর হচ্ছে ভরের অনুপাত। দুটোই তোমাদের বলে দিচ্ছি, ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোড ইজ টু অ্যানোড করলাম, হয়েছে। আয়তনের অনুপাত হচ্ছে 2:1, বলতে অ্যানোডে যদি 1 ভাগ উৎপন্ন হয় ক্যাথোডে হবে 2 ভাগ, এটা হচ্ছে আয়তন। আর ভরের অনুপাত হচ্ছে 1:18, এটা হচ্ছে ভর। এখানে কি দিয়েছে? আয়তন। অ্যানোডে হচ্ছে 10 ml, তাহলে ক্যাথোডে কত হবে? গুণিত 2। অ্যানোডে হচ্ছে 5 ml, আর ক্যাথোডে উৎপন্ন হবে তাহলে অনুপাত আকারও করতে পারো, কোনো সমস্যা নেই। 5 গুণিত 2 সমান হচ্ছে 10 ml। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, এ তে দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো কি বলেছে, নেসলা দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে পদক্ষেপ পড়ে তার বর্ণ বলেছে। তার বর্ণ হচ্ছে বাদামি। এটা হচ্ছে তোমাদের এরকমও কোশ্চেন হয় যে অ্যামোনিয়ার শনাক্তকরণে কি ব্যবহার করা হয়। অ্যামোনিয়ার শনাক্তকরণে হচ্ছে নেসলা দ্রবণ ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, বাদামি বর্ণ। এরপর কোশ্চেন হয় যে নেসলা দ্রবণ কি? নেসলা দ্রবণ হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এর সংকেত কি? সংকেতও দেয় K2HgI4। এর ক্ষারীয় জলীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। তাহলে কি কি কোশ্চেন পেলাম আমরা? নেসলার দ্রবণের হচ্ছে সংকেত, আর বা আরেকটা কোশ্চেন হয় যে নেসলার বিকারক, নেসলার দ্রবণ। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় জলীয় দ্রবণকে বলা হয় নেসলার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, গ্যালভানাইজড আয়রন হলো প্রকৃতপক্ষে, অ্যান্সার হবে Zn প্রলিপ্ত আয়রন। অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, এর সঙ্গে তোমরা মনে রাখবে যে এটা তো হচ্ছে অপশন ডি, অ্যান্সার হচ্ছে অপশন ডি, যে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতুর উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় আর কি কাজে ব্যবহার, এটাও কোশ্চেন দেয়। তাহলে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় এফির উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, কিসের জন্য? মরিচা প্রতিরোধ করার জন্য। বোঝা গেল? তাহলে কি গ্যালভানাইজেশন প্রক্রিয়া কোশ্চেনে দেয় যে গ্যালভানাইজেশন প্রক্রিয়া কি, তাহলে এটি হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লোহার উপর। কেন দেওয়া হয়? মরিচা নিবারণের জন্য। পরের কোশ্চেন, 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনের পারমাণবিক সংখ্যা।
তিনটে গ্রুপ হয় আমরা জানি, এলকেন, এলকিন আর অ্যালকাইন। সাধারণ সংকেতগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রথমে লিখি এলকেন, এলকেন, তারপর হচ্ছে অ্যালকিন, অ্যালকিন, আর হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে এলকেন, CnH প্লাস। অ্যালকিনের হচ্ছে CnH, অ্যালকাইনের হচ্ছে CnH মাইনাস। সাধারণ সংকেত মনে রাখলে এই কোশ্চেন অ্যান্সার তুমি দিতে পারবে। কি বলেছে, কার্বন পরমাণুর সংখ্যা 3টে দিয়েছে, অ্যালকিন গ্রুপের মধ্যে থাকছে, তাহলে CN এর জায়গায় 3 হয়ে গেল, H2 ইন্টু 3 প্লাস 2, কিছু নয়, শুধু N এর জায়গায় বসালাম। তাহলে C হচ্ছে 3, H তাহলে কত হচ্ছে 6 2 8। কি বলেছে, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটি, 8টি। অপশন ডি হচ্ছে आंसर। এইভাবে যদি বলতো অ্যালকিন গ্রুপে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, তাহলে কি পেতাম, N = C বসাতাম, N = 3 বসাতাম, সেখান থেকে H = পেতাম কত 6। অ্যালকাইনের ক্ষেত্রে পেতাম N = যদি 3 বসায় তাহলে 6, তাহলে হাইড্রোজেন লিখি, হাইড্রোজেন সমান 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4। এটা হচ্ছে आंसर। হয়ে গেছে, এইভাবে কোশ্চেন দেয়। তাহলে তোমাদের জানতে হচ্ছে প্রতিটি সাধারণ সংখ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।